নমস্কার, দুটি হৃদয় ইউটিউব ভিডিও চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঘুরতে ঘুরতে আমরা আজ শহর কলকাতায়। আমাদের আজকের ভ্রমণ কেন্দ্র শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির হয়তো কলকাতার আর 5টা অতি পরিচিত দর্শনীয় স্থানের থেকে একটু কম পরিচিত। আমাদেরও তাই এই মন্দির খুঁজে পেতে বেশ কিছুটা পরিশ্রম করতে হয়েছিল। স্থানীয় অনেকেই আমাদের বেশ ভুল পথে চালিত করছিল। শেষমেশ আমার এক বন্ধুস্থানীয় দাদা শ্রী কৌশিক ব্যানার্জির সহযোগিতায় আমরা এই মন্দির খুঁজে পাই। আজ আমরা এসেছি কলকাতার বড়বাজারে স্বর্গীয় রামলোচন মল্লিকের সহধর্মিণী পূর্ণশ্লোকা স্বর্গীয়া চিত্রা দাস কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর দেব মন্দির ও বাটিতে। বাংলার 1228 সনের 30শে মাঘ এই গোবিন্দজিউ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়। এবারে আমি বলি যে আজ হঠাৎ এই শ্রী রাধা গোবিন্দজিউর মন্দিরই আমরা কেন খুঁজে বার করলাম আর কেনই বা আপনাদের দর্শন করাতে আসলাম। তার কারণটি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দিরে আজ যে আপনাদের শুধু শ্রী রাধা ও গোবিন্দজিউরই দর্শন করাবো তাই নয়, সাথে আরও যার দর্শন করাবো তাঁর সাথে জড়িয়ে রয়েছে সম্রাট হর্ষবর্ধনের ইতিহাস। এক কথায় বলতে গেলে তিনি এই শহর কলকাতার সাথে সেই বিখ্যাত সম্রাট হর্ষবর্ধনকে এক সুতোয় গেঁথে রেখেছেন। শুধু হর্ষবর্ধনকেই নয়, ইতিহাসের আরও এক বিখ্যাত চরিত্র অম্বররাজ মানসিংহকেও তিনি কোথাও যেন কলকাতার সাথে এক সূত্রে গেঁথেছেন। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এখনই বুঝে ফেলেছেন যে শ্রী রাধা গোবিন্দজিউর সাথে আর কার দর্শনের কথা এতক্ষণ আমি বলছি। আর যারা এখনো বোঝেননি তাদেরকে দর্শন করানোর সাথে সাথে তার সাথে পরিচয়টাও করিয়ে দেব। আমি এতক্ষণ বলছিলাম সেই প্রাচীন অষ্টধাতু নির্মিত সিংহবাহিনীর মূর্তির কথা, যার প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধন। শ্রী রাধা গোবিন্দজিউর সাথে মা সিংহবাহিনীর বিশেষ দর্শনের উদ্দেশ্যেই আজ আমরা এখানে। অবাক হচ্ছেন কলকাতা শহরের সাথে হর্ষবর্ধনের সম্পর্ক কিভাবে? সেটা জানতে হলে আমাদের চলে যেতে হবে সেই গুপ্ত যুগে। প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের সূর্য তখন অস্তাচলগামী। প্রভাকর বর্ধন পুষ্যবতী রাজবংশের সূচনা করেছেন। তার দুই পুত্র, বড় পুত্র রাজ্যবর্ধন এবং ছোট পুত্র হর্ষবর্ধন। এই রাজ্যবর্ধনই পুষ্যবতী রাজবংশের কুলদেবী হিসাবে অষ্টধাতুর সিংহারূঢ়া সিংহবাহিনী মূর্তির নির্মাণ করান। দাদা রাজ্যবর্ধনের পাশাপাশি সম্রাট হর্ষবর্ধনও তাদের এই সিংহবাহিনী কুলদেবীকে আরাধনা করতেন। কিন্তু কালের নিয়মে এই পুষ্যবতী রাজবংশের সূর্য একসময় অস্তাচলগামী হলো। মারামারি, হিংসা, হানাহানি, যুদ্ধবিগ্রহের কারণে এই অষ্টধাতুর সিংহবাহিনী মূর্তি বিভিন্ন হাতবদল ও স্থানান্তরিত হতে থাকে এবং এইভাবেই একদিন কোথায় যেন অন্তর্ধান হয়ে যান। এক দীর্ঘ সময়ের অন্তর্ধানের পর ভাগ্যান্বেষে মহারাজ মানসিংহ আবার এই অষ্টধাতুর সিংহবাহিনী মূর্তির সন্ধান পান এবং মানসিংহ এই মূর্তিকে তাঁর বংশের কুলদেবী হিসাবে আরাধনা শুরু করেন। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই রাজা মানসিংহের সময় দিল্লির অধীশ্বর আবার মুঘলেরা। সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য দূরদর্শী মহারাজ মানসিংহ আবার নিজ কুলের সাথে মুঘল রাজবংশের বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেন। মানসিংহের এহেন কার্যে কুলপুরোহিত আবার দেবী সিংহবাহিনীর পবিত্রতা রক্ষা সম্পর্কে আশঙ্কিত হয়ে পড়েন এবং একদিন অষ্টধাতুর এই মূর্তিকে নিজের সাথে নিয়ে তিনি রাজপরিবার ত্যাগ করেন এবং সমসাময়িক সকল রকম রাজনৈতিক অস্থিরতাকে এড়ানোর জন্য এবং বিধর্মী আক্রমণকারীদের হাত থেকে দেবী মূর্তিকে বাঁচানোর উদ্দেশ্যে পুরোহিত চলে আসেন চট্টগ্রামের কাছে চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়েরই এক গুহাতে আত্মগোপন করে পুরোহিত দেবী মূর্তির পূজা শুরু করেন। এত দূর শোনার পর হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে যে এ তো আমি আপনাদের সেই প্রাচীন এবং মধ্যযুগের ভারতের কিছু কাহিনী শোনাচ্ছি, এখানে কলকাতা কোথায়? হ্যাঁ, তবে চলুন এইবারে আসি সেই যোগসূত্রে। সেই 600 খ্রিস্টাব্দের উত্তর ভারতের হর্ষবর্ধনের সময় থেকে সোজা চলে আসবো পঞ্চদশ শতাব্দীর বাংলায়। শোনাবো পঞ্চদশ শতকের সপ্তগ্রাম ও কলকাতার বিখ্যাত সুবর্ণ বণিক বৈদ্যনাথ দে মল্লিকের এক অদ্ভুত স্বপ্নাদেশের কাহিনী। শোনা যায় বৈদ্যনাথ দে মল্লিক তার ব্যবসার কাজে সেই সময় গিয়েছিলেন ঢাকা ও চট্টগ্রাম সন্নিহিত অঞ্চলে। সেখানে অবস্থানকালেই এক রাত্রে তিনি স্বপ্নাদেশ পেলেন। স্বপ্নে বৈদ্যনাথ দেখেছিলেন এক চতুর্ভুজা সিংহবাহিনী মূর্তিকে, যিনি আদেশ করে বলছেন চন্দ্রনাথ পাহাড়ের গুহায় তার সেবা অসম্পূর্ণ, তাই বৈদ্যনাথ যেন তাকে সঙ্গে করে নিয়ে আসে এবং তার নিজ গৃহে তাকে প্রতিষ্ঠা করেন।
এই অদ্ভুত ও দৈব স্বপ্নাদেশ পাবার পরদিনই বিচলিত বৈদ্যনাথ ছুটলেন চন্দ্রনাথ পাহাড়ে। অনেক পরিশ্রম ও খোঁজাখুঁজির পর সেই পবিত্র গুহা থেকে বৈদ্যনাথ যখন দেবী মূর্তি নিয়ে প্রস্থানের উদ্যোগ করছেন, বাঁধ সাধলেন তৎকালীন দেবীর সেবাদানকারী সন্ন্যাসী। সন্ন্যাসীর বক্তব্য খুব সাধারণ। এতদিন ধরে নিষ্ঠা ভরে সেবা ও পূজাদান করার পর মাকে তিনি অচেনা বৈদ্যনাথের হাতে ছাড়তে রাজি নন। কিন্তু মা সিংহবাহিনী হয়তো পণ করেছিলেন তিনি বৈদ্যনাথের হাতেই পূজিতা হবেন। তাই পরদিন আবারও স্বপ্নাদেশ, এবারে একসাথে সন্ন্যাসী ও বৈদ্যনাথ দুজনকেই। বলাই বাহুল্য, এই স্বপ্নাদেশের পর বৈদ্যনাথের হাতে মাকে সমর্পণ করার ক্ষেত্রে সন্ন্যাসী আর অরাজি ছিলেন না। অতঃপর সানন্দে বৈদ্যনাথ মাকে নিয়ে নিজ গৃহে ফিরলেন। প্রথম কিছুদিন সপ্তগ্রামের বাড়িতে সেবাদান করার পর চলে আসলেন কলকাতার নিমতলা স্ট্রিটে এবং সেখানেই মাকে সাড়ম্বরে প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন। সেই প্রতিষ্ঠার বছর ছিল 1613 খ্রিস্টাব্দ। তারপর থেকে গঙ্গা নদী দিয়ে বহু জল প্রবাহিত হয়ে গেছে। আজ 400 বছরেরও অধিক সময় পার করে মল্লিক পরিবার 450-এরও অধিক শরিকে বিভক্ত। মল্লিক পরিবারের এই 450-এরও অধিক শাখা শরিকের বাড়িগুলি কলকাতা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় আজ সিংহবাহিনী মাকেও নানা স্থানে গমন করে করে পুজো ও সেবা গ্রহণ করতে হয়। পূর্বে এই মল্লিক পরিবারের বিভিন্ন শরিকের বাড়িগুলিতে মাকে রৌপ্যনির্মিত পালকি করে স্থানান্তরিত করা হতো। এখন সময়ের সাথে সাথে পালকির স্থান নিয়েছে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি। তবে যে কোনো শরিকের বাড়িতেই তিনি অবস্থান করুন না কেন, বছরের প্রতিটি বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পূজা পাঠের আয়োজন সাড়ম্বরে আজও করা হয়ে থাকে। আজ আমরা উপস্থিত হয়েছিলাম সন্ধ্যার এক বিশেষ মাহেন্দ্রক্ষণে, ঠিক যখন শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ ও মা সিংহবাহিনীর একত্র সন্ধ্যা আরতির শঙ্খ ও ঘণ্টাধ্বনি চারদিককে মুখরিত করার জন্য প্রস্তুত হয়েছে। পূজা পদ্ধতিতে বিশেষত্ব বলতে দে মল্লিক পরিবারে অন্নভোগের প্রচলন নেই। ভোগেতে লুচি, নানা রকম মিষ্টান্ন দেওয়া হয়। সকালে লেবু চিনির জল ও ডাব চিনির জল উল্লেখযোগ্য। তবে সন্ধ্যাকালের পুজোয় বাতাসা ও মুরকি সহযোগে বিশেষ ভোগ অপরিহার্য। আর এই বাতাসা ও মূর্তি সহযোগে বিশেষ ভোগ নিবেদনের পিছনেও এক মজার কাহিনী প্রচলিত আছে। শোনা যায় চন্দ্রনাথ পাহাড়ের গুহায় অবস্থানকালে যে সন্ন্যাসীর দ্বারা মা পূজা ও সেবা পেতেন, আত্মগোপন থাকার কারণে তার বিশেষ ভোগ নিবেদনের সামর্থ্য হতো না। তাই তিনি সামান্য বাতাসা ও মূর্তি সহযোগেই মাকে ভোগ দিতেন। কথিত আছে সেই সন্ন্যাসীর নিষ্ঠা ও ভক্তি ভরে দেওয়া মূর্তি এবং বাতাসার ভোগই মা সানন্দে গ্রহণ করতেন। পরে সেই সন্ন্যাসীর থেকেই বৈদ্যনাথ মল্লিক মাতৃমূর্তি গৃহে নিয়ে আসেন এবং সেই সন্ন্যাসীর দেওয়া ভোগ অনুযায়ী তার গৃহেও মূর্তি এবং বাতাসা ভোগের প্রচলন শুরু করেন, যা আজও সমান গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিদ্যমান। আজ 400 বছর পার করেও রাজ্যবর্ধনে প্রতিষ্ঠিত এবং সম্রাট হর্ষবর্ধনের পূজিতা এই সিংহবাহিনী মায়ের সাথে কলকাতার বন্ধন আরও সুদৃঢ় হয়ে চলেছে। চতুর্ভুজা অপরূপ সিংহবাহিনী মূর্তি সজ্জিতা নানা অলঙ্কারে, 4 হাতে শঙ্খ চক্র ও ধনুর্বাণ, মূল্যবান ধাতব খণ্ড সমন্বিত বস্ত্রে হর্ষবর্ধনের সময়কার ভাষার লিপি খোদিত। মাতৃমূর্তি অশ্বমুখ সিংহের ওপর দণ্ডায়মান এবং তা অবস্থান করছে রৌপ্য নির্মিত অসম্ভব সুন্দর কারুকার্য সমন্বিত সিংহাসনের ওপর, যার 4টি পায়া 4টি সিংহের আদলে। মায়ের বাম পাশে একই রকম কারুকার্য সমন্বিত ও রৌপ্য নির্মিত সিংহাসনে অবস্থান করছেন মল্লিক পরিবারের রাধা গোবিন্দজিউ। অপরদিকে মাতৃমূর্তির ঠিক বাম পাশে পরিবারের আদি গৃহলক্ষ্মীর অবস্থান লক্ষণীয়। মাতৃমূর্তির ঠিক নিচে 3টি ছোট ছোট লাল রঙের ঘট সদৃশ মূর্তির অবস্থানও লক্ষ্য করা যায়। এই 3টি লাল রঙের ঘট সদৃশ মূর্তি মল্লিক পরিবারের আদি আরাধ্যা 3 দেবী মা মঙ্গলচণ্ডী, মা শুভচন্নী ও মা ষষ্ঠীর প্রতীক। যাই হোক, অবাক বিস্ময় ও মুগ্ধতার মধ্যে সন্ধ্যারতি শেষের পর অপেক্ষাকৃত তরুণ পুরোহিতের থেকে মায়ের পায়ের পুজোর ফুল আমরা নিয়ে নিলাম। এরপর চরণামৃত প্রসাদ গ্রহণ করে বাড়ির পথে রওনা দেওয়ার পালা। এইরকমই ভিন্ন স্বাদের ভিডিও আরও দেখতে চাইলে এবং শহর কলকাতা তথা বাংলার ইতিহাসের একটু অন্যরকম গল্প আরও শুনতে চাইলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আর দুটি হৃদয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এইরকম ভিডিও বানাতে আমাদের আরও উৎসাহিত করুন।
সাথে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখবেন এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।